দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ হাইকোর্টে। টেটে চাকরি পাওয়া ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা ও নম্বর প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মধ্যপ্রদেশ ত্রিপুরার অনিয়ম নিয়ে মুখে কুলুপ কেন, পাল্টা কুণাল ঘোষ। ৪ দিন পেরিয়ে গেলেও ভোগান্তির শেষ নেই। কুর্মী আন্দোলনে এখনো অবরুদ্ধ রেলপথ, জাতীয় সড়ক, সকালে স্তব্ধ হাওড়া ব্রিজ। বৃষ্টির দাপটে ব্যাহত ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-20। ওভার সংখ্যা কমিয়ে আনা হলো ৮-এ। নমস্কার, শুরু করছি সংবাদ প্রবাহ। আসছি বিস্তারিত খবরে। জলবায়ু পরিবর্তনের সুস্থিত সমাধানের লক্ষ্যে ভারত বিশ্বে পথপ্রদর্শকের ভূমিকা গ্রহণ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। গুজরাটে আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ২০৭০ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা স্থির করেছে। সবুজ উন্নয়ন ও সবুজ কর্মসংস্থানের ওপর বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। भारत ने 2017 तक, यानी अभी हमारे पास करीब 5 दशक है, नेट जीरो का टारगेट रखा है। अब देश का फोकस ग्रीन ग्रोथ पर है, और जब ग्रीन ग्रोथ की बात करते हैं तो ग्रीन जॉब के लिए भी बहुत अवसर पैदा होते हैं। और इन सभी लक्ष्यों की प्राप्ति के लिए हर राज्य के पर्यावरण मंत्रालय की भूमिका बहुत बड़ी है। সার্কুলার ইকোনমি বা আবর্তিত অর্থব্যবস্থার উপর বিশেষ জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির বিরোধিতা করে নয়, প্রকৃতির সহায়তাতেই অর্থনীতির বিকাশ সম্ভব। ভারতে এই সত্য বহুদিন আগে থেকেই অনুভব করেছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে পরিবেশ মন্ত্রীদের অনুরোধ জানান তিনি। सर्कुलर इकोनॉमी हमारी परंपरा का हिस्सा रही है। भारत के लोगों को सर्कुलर इकोनॉमी सिखानी पड़े ऐसा नहीं है। हम कभी प्रकृति के शोषक नहीं रहे, सदैव प्रकृति के पोषक रहे हैं। हमारे जो पर्यावरण मंत्री आज आए हैं, मैं उनको आग्रह करूंगा कि आप भी अपने राज्यों में सर्कुलर इकोनॉमी को ज्यादा से ज्यादा बढ़ावा दें। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় টেলিযোগাযোগ বিল ২০২২-এর খসড়া প্রকাশ করেছেন। এই বিলের বিষয়ে সাধারণ মানুষ ২০ অক্টোবরের মধ্যে তাদের মতামত জানাতে পারবেন। প্রস্তাবিত এই বিলে বেশ কিছু নতুন সংস্থান আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ, জুম, স্কাইপে এবং গুগল ডুয়োর মতো বার্তা প্রদানকারী পরিষেবা ক্ষেত্রগুলির ভয়েস কলের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা। তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, প্রস্তাবিত বিল টেলিকম ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির উপরেও। माननीय प्रधानमंत्री जी ने क्लियर संकल्प लिया है कि टेलीकॉम का रेगुलेशन, डिजिटल का रेगुलेशन वर्ल्ड क्लास रेगुलेशन होना है। तो इसमें सीरीज ऑफ रिफॉर्म्स आर हैपनिंग। इन दैट सेम सीरीज द इंडियन टेलीकॉम बिल has been uploaded for consultation. Digital world में telecom is the entry point of entire digital economy, and it's a very, very important pillar of the entire economy today. So a very robust, very well thought through, and after lots of consultation, a new bill has been presented for consultations, further consultations. आप सब जानते हैं कि किस तरह से, मैं नाम नहीं लूंगा, कुछ ऐसे प्लेसेस भी देश में पॉपुलर हो गए जहां पे फ्रॉड के सेंटर्स बन चुके हैं ऑलरेडी। तो उन सब फ्रॉड के सेंटर्स को तोड़ने में, उन सबको कंट्रोल करने में, उन साइबर फ्रॉड्स को एक तरीके से काबू में लाने में इस लीगल चेंज से बहुत बड़ी मदद मिलने की संभावना है।
রায় ভারত বিরোধী কার্যকলাপের প্রেক্ষিতে সে দেশে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের জন্য সতর্ক বার্তা জারি করল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিককালে কানাডায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা, বিদ্বেষ এবং ভারত বিরোধী কার্যকলাপ নিয়ে নতুন দিল্লি চিন্তিত। এইসব ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করা হয়নি। এ নিয়ে ভারত ও কানাডা সরকারের মধ্যে কথা হয়েছে। ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের সতর্ক থাকতে বলে ভারতীয় হাইকমিশন ও বাণিজ্য দূতাবাসের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এপ্রিল মাসে টরন্টো শহরে এক ভারতীয় পড়ুয়াকে গুলি করে খুন করা হয়। অতি সম্প্রতি টরন্টোতেই স্বামীনারায়ণ মন্দিরের সামনে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। হাই মম, আবার শপিং? বাবা, আপনার আদরে এটি বাঁদর হয়ে যাচ্ছে। লিমিটে করলে তো খারাপ কিছু হয় না। লিমিট ছাড়া আপনার কার্ডে শপিং করবে, অ্যাড অন আছে যে। আমি তো কার্ডে লিমিট সেট করে দিয়েছি। আচ্ছা, এর সুবিধা এই যে রিস্ক কম হয়ে যায়, আর যদি ফ্রডও হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানিয়ে দাও, ক্ষতি কম হবে। দাদু, এই নেক্সট টাইম এই পিঙ্ক ড্রেস। ইউ আর দ্য লিমিট। লিমিট তো সেট আছে। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। আসছি রাজ্যের খবরে। রাজ্যে চাকরি পাওয়া ৫৯,০০০ প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে নেওয়া টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দুদফায় প্রায় ৫৯,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, কিন্তু এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বলেছেন, যারা চাকরি পেয়েছেন তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, এই সব কিছুর তথ্য সম্বলিত মেধা তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। ববিতা সরকারের পর এবার প্রিয়াঙ্কা সাউ। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও নম্বর বেশি থাকা সত্ত্বেও ইন্টারভিউতে তাকে বাদ দেওয়া হয়েছিল। তার থেকে কম নম্বর পাওয়া প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রিয়াঙ্কার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রিয়াঙ্কা নথিপত্র খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ দিয়েছেন। প্রিয়াঙ্কা চাকরি পাওয়ার যোগ্য কিনা তা আগামী বুধবারের মধ্যে আদালতে জানাতে বলা হয়েছে। শিক্ষায় কোটি কোটি টাকার দুর্নীতি, তবু রাজ্যের কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি, বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই রাজ্য সফরে এসে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে চলছে না, যোগ্য প্রার্থী চাকরি পাচ্ছেন না, বেআইনিভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে, দুর্নীতির প্রমাণ মিলেছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এটা গভীর চিন্তার বিষয়। पश्चिम बंगाल में शिक्षा की व्यवस्था ठीक नहीं चल रहा है। पिछले कई सालों से यहाँ नौजवान शिक्षक नियुक्ति की दुर्नीति में आंदोलन कर रहे हैं। हाईकोर्ट की टिप्पणी आई है, उसमें जो लोग संश्लिष्ट थे, जो मिले जुले थे, वो लोग बहुत बड़े दुर्नीति में प्रमाण भी मिला है। करोड़ों रुपया की सारे खुलासा हुई है, लेकिन उसके बाद भी स्थानीय सरकार की कुंभकर्ण निद्रा नहीं टूट रही है। ये बहुत चिंता की विषय है। बड़े बड़े अधिकारी जेल जाने के बाद, मंत्री जेल जाने के बाद और कितने समय लगाएंगे नौजवानों को न्याय देने के लिए। उसके अलावा यहाँ जो भारत सरकार पैसा देती है समग्र शिक्षा अभियान में, ड्रेस के लिए देती है, किताब के लिए पैसा देती है, आधुनिक मटेरियल के लिए पैसा देती है, तनख्वाह के लिए पैसा देती है, उसमें भी भारी गड़बड़ी है। মধ্যপ্রদেশ ও ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়ম নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মুখে কুলুপ কেন, পাল্টা প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, আসলে ধর্মেন্দ্র প্রধান এ রাজ্যে বিজেপি নেতা হিসেবে এসে রাজ্য নেতৃত্বের শেখানো বুলি আওড়াচ্ছেন। ধর্মেন্দ্র প্রধান তিনি কেন্দ্রের মন্ত্রী নয়, তিনি বিজেপি নেতা হিসেবে এখানকার বিজেপির কিছু শেখানো বুলি, কিছু মিথ্যা সত্যের অপলাপ করেছেন। এবং ধর্মেন্দ্র প্রধানের যদি শিক্ষায় অনিয়ম নিয়ে কিছু বলার থাকে বা নিয়োগ শিক্ষা এই ধরনের, তাহলে মধ্যপ্রদেশে গিয়ে ব্যাপম কেলেঙ্কারি বলুন, ত্রিপুরায় গিয়ে 10,323 জন শিক্ষকের চাকরি চলে গেছে, সেখানে গিয়ে বলুন
সেই পরিবারগুলোর কি হবে? শিক্ষা নিয়ে এত বড় দুর্নীতি আগে কখনো হয়নি বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, শিক্ষামন্ত্রী তো বটেই, এর সঙ্গে বহুজনের হাত না থাকলে এত বড় মাপের দুর্নীতি ঘটানো সম্ভব নয়। এখনো পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে সেই তদন্তে উঠে এসেছে যে প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং সেই দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে সেই তদন্ততেও খো দেয়া চলছে। যিনি মন্ত্রী ছিলেন সেই সময় তিনি বলছেন অফিসাররা দায়ী, অফিসাররা বলছেন মন্ত্রী দায়ী। বাংলার জনগণকে জানানো দরকার যে কে আসলে দায়ী, এবং এই সামান্য তদন্তেই যেমন ধরা পড়ে গেছে যে পুরো নিয়োগটা দুর্নীতিগ্রস্ত। ঠিক যেমন আমাদের মায়েরা ভাত রান্না করার সময় হাঁড়ির একটা দুটো চাল দেখেই বলে দেন যে ভাতটা হয়েছে কিনা, সেরকম বোঝা যাচ্ছে যে এই সরকারের আমলে প্রতিটি নিয়োগই এরকম দুর্নীতিপরায়ণ নিয়োগ হয়েছে। দুর্নীতিগ্রস্ত মানুষেরা এর সাথে যুক্ত ছিলেন। স্বাভাবিক আদালতের সেই সিদ্ধান্ত এর উপরে ভিত্তি করে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর ফলে যারা নিজেরা পরীক্ষা দিয়ে খেটে চাকরি পেয়েছেন তাদেরকেও হেনস্থার শিকার হতে হচ্ছে এই সরকারের অপদার্থতার জন্য। রাজ্যে জওহর নবোদয় বিদ্যালয় চালু করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখেছেন বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিকদের আজ চিঠিটি দেখান তিনি। 2016 সালে মঞ্জুরি পাওয়া এই নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপও তিনি চেয়েছেন বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। नवोदय विद्यालय के अधिकारियों से उसको समझा, उसके ऊपर मैंने चिट्ठी भी लिखा है। मेरा अपेक्षा है जो बंगाल एक दिन शिक्षा की मूल केंद्र होता था, उस बंगाल में शिक्षा को इस प्रकार की अनदेखा करना, नई पीढ़ी को अंधेरे में रखना, ये उचित नहीं है। यहाँ का सरकार उसमें ध्यान दे, कुंभकर्ण निद्रा उसका टूटेगी, ये मेरा उम्मीद है। ধর্মেন্দ্র প্রধান আজ জাতীয় গ্রন্থাগার চত্বরে বাংলার বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন। কেবল তৃণমূলের সমালোচনা না করে বঙ্গ বিজেপিকে নিজেদের শক্তি বাড়াবার পরামর্শ দেন তিনি। বুথ স্তরে সংগঠন মজবুত করে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বুথ কমিটি থাকা সত্ত্বেও তার সদস্যরা নিষ্ক্রিয় হয়ে থাকছেন কেন, তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ये करप्शन के खिलाफ बंगाल में जो कार्रवाई हो रही है ये कोर्ट के आदेश से हुई है, कोई चुनाव आयोग के आदेश से नहीं हो रहा है, कोई पॉलिटिकल पार्टी के कहने से नहीं हो रही है। यहाँ की हाई कोर्ट ने सीबीआई इंक्वायरी का ऑर्डर दिया, सीबीआई इंक्वायरी के साथ साथ ईडी इंक्वायरी जुड़ जाती है। ये बताइए ना, यहाँ का मुख्यमंत्री जी, उनकी पार्टी के लोग बताइए, पार्थ चटर्जी कि वहाँ जो पैसा मिला वो उनके साथ उनका जुड़ाव नहीं है। जो उनकी अनुव्रत जी के घर में जो पैसा मिला, उनकी बेनामी बैंक अकाउंट से पैसा मिला, वो तो कहा जाता अनुव्रत वहां का मुख्यमंत्री है, इससे कैसे मुंह छुपा सकते? तो उनकी जस्टिफाई करते, अनुव्रत के लिए वो लड़ाई करते हैं, तो भ्रष्टाचारियों की सरकार है। ধর্মেন্দ্র প্রধান আজ সকালে দক্ষিণেশ্বর মন্দির ও আলমবাজারের শ্যাম মন্দিরে পুজো দেন। পরে তিনি নেতাজি ভবন পরিদর্শন করেন। নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি। ঘুরে দেখেন ঐতিহাসিক বাড়িটি। স্বাস্থ্য সংক্রান্ত খবর। ওষুধের দোকানে কেউ জ্বরের ওষুধ কিনতে এলে এবার থেকে তার নাম ঠিকানা লিখে প্রশাসনকে জানাতে হবে দোকানদারকে। নবান্নে আজ মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরোহিত্যে ডেঙ্গু মোকাবিলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব জেলার জেলা শাসক ও 6টি দপ্তরের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। মশাবাহিত রোগ প্রতিরোধের সঙ্গে যুক্ত সব কর্মীর পুজোর ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্য সচিব। প্রতিটি এলাকায় নিরন্তর প্রচার ও সাফাই অভিযান চালাবার নির্দেশ দেওয়া হয়েছে।
আসছি অন্য সংবাদে। কর্মী আন্দোলনের ঢেউ এসে পৌঁছলো মহানগরেও। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মীদের মিছিলে আজ সকালে কলকাতা ও হাওড়ায় যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। হাওড়া সেতুতে সকালের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ছিল প্রায় বন্ধ। অফিসের ব্যস্ত সময়ে পথে বেরিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। কর্মীদের রেল ও সড়ক অবরোধের চতুর্থ দিনে আজও যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন। পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউরে এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। এর জেরে আপডাউন মিলিয়ে অন্তত 40টি ট্রেন বাতিল করা হয়েছে, সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। অন্যদিকে খেমাশুলিতে 6 নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ট্রাক। 4 দিন ধরে আটকে রয়েছেন ট্রাক চালকরা। কর্মী সংগঠনের যৌথ মঞ্চের নেতা রাজেশ মাহাতো বলেছেন, কোনোভাবেই তারা অবরোধ তুলবেন না। পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে কেন্দ্রের কাছে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠাতে হবে। কর্মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অনির্দিষ্টকালের যে রেল টেকা ও ধর চেকা 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল, আজ তার চতুর্থ দিন। আপনারা জানেন যে এসটি কর্মী জাতির যে এসটি দাবি, এই দাবি রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়েরই দায়িত্ব এই দাবি যাতে পূরণ হয় এবং উভয়েরই কিছু কিছু কর্তব্য রয়েছে। কখনো কেন্দ্র সরকার রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে, কখনো রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলছে। আমরা চাইছি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রপার জাস্টিফিকেশন অ্যান্ড কমেন্টস পাঠানো হোক এবং পরবর্তী যেটা দ্বিতীয়বার যে সংশোধিত সিআরআই রিপোর্ট পাঠানো হয়েছে তার কপি আমাদেরকে দেওয়া হোক এবং প্রপার জাস্টিফিকেশন ও কমেন্টস পাঠানো হোক অবিলম্বে। কর্মীদের দাবি দেওয়ার প্রতি রাজ্য সরকার সংবেদনশীল হলেও সাংবিধানিকভাবে এক্ষেত্রে রাজ্যের বিশেষ ভূমিকা নেই। কেন্দ্রীয় সরকারই কর্মীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি কর্মীদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন জানান। কর্মীদের যে আন্দোলন, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেখানকার মানুষ যে দাবি করছেন সেটা তাদের দীর্ঘদিনের দাবি। রাজ্য সরকার সংবেদনশীল মন নিয়ে তারা এই বিষয়টি দেখছেন, কিন্তু এখানে এমন কিছু তাদের দাবি রয়েছে সেগুলি রাজ্য সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। ফলে কেন্দ্রীয় সরকার যতক্ষণ না তাতে সম্মতি দিচ্ছে, রাজ্য সরকার সাংবিধানিকভাবে কিছু তা করতে পারেন না। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, কর্মীদের তফসিলি জাতিভুক্ত করতে রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে সুপারিশ করতে হবে। রাজ্য সরকার আন্দোলন তুলতে উদ্যোগ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে আলোচনা করা উচিত, তাদের সাথে আলোচনা করে এই অবরোধ ওঠানোর চেষ্টা করা উচিত। কর্মীদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো শোনা উচিত এবং সেগুলোকে যথেষ্ট সহানুভূতির সাথে বিবেচনা করা উচিত বলে আমার মনে হয়। তবে এইভাবে যে অবরোধ চলছে, অবরোধের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু ইন্ধন আছে বলে খবর পাওয়া যাচ্ছে। পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে বিশেষ কন্ট্রোল রুম চালু করল বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 5ই নভেম্বর জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এই কন্ট্রোল রুম চালু থাকবে। বিদ্যুৎ দপ্তরের 3290টি মোবাইল ভ্যান রাজ্যের বিভিন্ন জায়গায় টহল দেবে। এবার আমরা একটা স্পেশাল কন্ট্রোল রুম চালু করলাম আজ থেকে, সেটা হচ্ছে সমস্ত পুজোকে কেন্দ্র করে, এবং এটা আজকে 23শে সেপ্টেম্বর থেকে চালু হলো। এটা চলবে জগদ্ধাত্রী পুজো 2 তারিখ, 2 নভেম্বর, 5 নভেম্বর পর্যন্ত এই 24/7 আমাদের এই কন্ট্রোল রুম চলবে। পুজোর সময় 2370টা মোবাইল ভ্যান রাস্তায় থাকবে। আমরা আরো 920টা মোবাইল ভ্যান পুজোর সময় আমরা রাখছি, এবং মোট আমাদের মোবাইল ভ্যান পুজোর সময় অপারেট করবে 3290টা। পুজোর পর বিদ্যুতের বিল ইচ্ছে করে বেশি পাঠানো হয়। বিজেপির এই অভিযোগ খারিজ করে দিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন, এটি সর্বৈব অসত্য। প্রত্যেক বছর অভিযোগ ওঠে পুজোর পরে যে তারপরে 3 মাস অজানা কারণে বিল বাড়ে,
মানে এই বিষয়টা যদি হয় মানে কি পদক্ষেপ নেবে? দেখুন কে কি বললো আমি জানি না, আপনার কাছে যদি এরকম থাকে, সেদিনকে বিধানসভায় দুজন বলেছেন তার বাড়ির বিল এসছে, আমরা তদন্ত করছি এবং এর উত্তর আমি আজকে এখানে দেবো না, আমি বিধানসভাতেই উত্তর দেবো। বলার জন্য বলা যায়, বিল বাড়ে মানে কি, প্রত্যেকের জায়গায় অ্যাভারেজ আছে, ইউ হ্যাভ টু প্রুভ যে আমাদের বিল বাড়ছে, এগুলো বলেন না, হয়তো সেদিন দেখবেন যে একটা মাসের বিল দেয়নি, না কোনো অভিযোগ ওঠে না, আপনাদের কাছে আসে, আমাদের কাছে কোনো অভিযোগ আসে না, আমি প্রত্যেকটা কেস টু কেস আমি নিজে দেখি, আমার কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি যে বিদ্যুতের বিল বেশি হচ্ছে। আসছি জেলার খবরে। সম্প্রীতির বার্তা দিয়ে মালদার গাজল ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন মণ্ডপে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের উদ্যোগে চলছে পুজোর প্রস্তুতি। নবমীর দিন এলাকার মানুষ একসঙ্গে দুপুরে পংক্তি ভোজে সামিল হন। প্রতিমা একচালার হয়ে থাকে। পুজো উদ্যোক্তা ববি শেখ জানান এই পুজো সম্প্রীতির বার্তা বহন করে। আমাদের এখানে দুই সম্প্রদায়ের মানুষ মানে মন খুলে প্রাণ খুলে আমরা আনন্দ করি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে বাঙালি, মুসলমান আর আমাদের যে হরিজন ভাইরা আছে, তিনটা সম্প্রদায় মিলে আমরা পুজোটা করি। আমরা এখনো এক আছি। আমাদের এই অটুট বন্ধনকে কেউ এখনো ভাঙতে পারবে না। এটাই আমাদের ভারতবর্ষ এবং মালদার কালচার। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী আজ জলপাইগুড়ি রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করেন। 120 জন কৃষকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। ঘুরে দেখেন স্বনির্ভর গোষ্ঠীর শিবির। সাতভেন্ডি গ্রামের কৃষক রবীন রায়ের খামারও পরিদর্শন করেন তিনি। কৃষি প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধির টাকা নিতে রাজ্য সরকার অসম্মত হওয়ায় কৃষকরা বঞ্চিত হচ্ছেন। प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी का लक्ष्य है कि देश का किसान आत्मनिर्भर बने और इसी दृष्टि से सरकार कार्य कर रही है। विभिन्न योजनाओं को प्रारंभ किया है, जिन योजनाओं के माध्यम से किसान आत्मनिर्भर बन रहा है। इसके लिए चाहे एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड का प्रावधान करने का विषय हो, 1 लाख करोड़ रुपए का प्रावधान किया, और किसान सम्मान निधि के तौर पर भी किसानों को 2000 रुपये डायरेक्ट बेनिफिट के तौर पर उनको मिल रहा है। साथ ही नई टेक्नोलॉजी का भी इजाद किया जा रहा है कि किसान तक नई टेक्नोलॉजी पहुंचे, प्रिसिशन एग्रीकल्चर हो या इंटीग्रेटेड फार्मिंग हो, और इस दृष्टि से नेचुरल फार्मिंग भी हो, ताकि प्राकृतिक खेती से किसान पेस्टिसाइड से भी मुक्ति मिल सकती है किसान को और आम व्यक्ति को। इस दृष्टि से लगातार प्रयास किए जा रहे हैं और इसीलिए कृषि का बजट बढ़ेगा। কৃষি প্রধান হুগলি জেলায় ধানের পাশাপাশি সবজিও অন্যতম অর্থকরী ফসল। এই জেলার সবজি বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ছাড়াও ভিন দেশে পাড়ি দিচ্ছে। বিশেষ করে আরবের বিভিন্ন দেশে এই সবজি সরাসরি রপ্তানি করা হচ্ছে। হুগলি জেলার ধনিয়াখালী, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, বলাগড় সবজি উৎপাদনে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। বরবটি, পটল, কচু, ঝিঙে, চিচিঙ্গে সহ বিভিন্ন সবজি আরব দেশগুলিতে পাড়ি দেওয়ায় কৃষকরা তাদের লাভের অঙ্ক বাড়াতে পেরেছেন। ধনিয়াখালীর সবজি বিক্রেতা আশিস বেরা জানান, নিজের 2 বিঘা ছাড়াও অন্যের জমিতে ভাগ চাষি হিসেবে বিভিন্ন সবজি চাষ করেন তিনি। বরবটি নিয়ে এসেছি, কচু নিয়ে এসেছি, হপাও নিয়ে আসি মাঝে মধ্যে, সেটা নিয়ে এসে আমাদের বাজার তুলনায় এখানে অনেক বেশি মূল্য দেয় এরা। এটা বাইরে যায় বলে এরা মূল্যটা অনেক বেশি দেয়, এবং তাতে করে আমাদের মানে চাষি এলাকা থেকে কিছু আর কিনেও নিয়ে আসি এখানে, তাদেরকে দিলে আমার রোজগার হয়। 2 বিঘা জমিতে এত সংসার চলে না। রপ্তানি ব্যবসায় যুক্ত অনিক সাহা জানালেন, স্থানীয় কৃষকরা আড়তে এসে তাদের উৎপাদিত সবজি সরাসরি বিক্রি করেন। সেই সবজি বাছাই পর্ব শেষে তাকে প্যাকেটজাত করা হয়। সবজি বাইরে পাঠাচ্ছি আরব কান্ট্রিতে, দুবাই যাচ্ছে, কাতার যাচ্ছে। এখানকার ধনেখালি ব্লক সবার থেকে সবজি উৎপাদনে সবার থেকে ভালো, ধনেখালি ব্লক। আর এখানকার চাষিরা আমাদেরকে মাল দিয়ে বাজার তুলনায় আরও বেশি পয়সা পাচ্ছে। চাষিরাও খুব উপকারিত হচ্ছে। আর এখানে যে প্যাকিং হচ্ছে তার জন্য আমাদের লেবাররাও কিছু উপার্জন করতে পারছে। আর
আসছি খেলার খবরে। নাগপুরে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি20তে ভারতের সামনে জয়ের জন্য 91 রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া। ম্যাচ আজ বৃষ্টির জন্য সঠিক সময় শুরু হতে পারেনি। আউটফিল্ড ভিজে থাকায় সন্ধ্যে 7টার বদলে রাত 9:30টায় খেলা শুরু হয়। 20 ওভারের বদলে 8 ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 90 রান তোলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 1 ওভারে বিনা উইকেটে 20 রান করেছে। সাহিত্য সংস্কৃতি জগতের খবর। হিন্দি দিবসের অঙ্গ হিসেবে কলকাতা দূরদর্শন কেন্দ্রে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন কেন্দ্র অধিকর্তা তথা কারিগরি বিভাগের উপমহানির্দেশক সুদীপ চৌধুরী, সংবাদ বিভাগের প্রধান উপ অধিকর্তা নিজ ভার্গিস, অনুষ্ঠান বিভাগের প্রধান উপ অধিকর্তা রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। হিন্দি দিবস উপলক্ষে গত 5 দিন ব্যাপী বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ এই সমারোহের সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কৃত হন দূরদর্শনের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীবৃন্দ। আকাশবাণী দূরদর্শন টেকনিক্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এডিটিই এর পূর্বাঞ্চল শাখার উদ্যোগে আজ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বভারতীয় সভাপতি অনিল কুমার গুপ্তা, সহকারী সাধারণ সম্পাদক উমাকান্ত যোশী, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ভারত লাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কবি রজনীকান্ত সেনের দৌহিত্র অধ্যাপক দিলীপ কুমার রায়ের জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 105 বছর। রজনীকান্তের গান বেতারে জনপ্রিয় করে তোলার তার অগ্রণী ভূমিকা ছিল। নিজেও বহু গান লিখেছেন ও সুর দিয়েছেন। তার কাছে তালিম নিয়েছেন বহু বিখ্যাত শিল্পী। আসছি আবহাওয়া সংক্রান্ত খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এখন এক নজরে দেখে নেব বিভিন্ন জেলার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি ও সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 33 ও সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার 32 ও 26 ডিগ্রি সেলসিয়াস। মালদায় 35 ও 27 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে 35 ও 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে 34 ও 26 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে যথাক্রমে 33 ও 25 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে সর্বোচ্চ 32 ও সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে 33 ও 26 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34 ও সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে 35 ও 28 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। জলবায়ু পরিবর্তনের সুস্থিত সমাধানের লক্ষ্যে পথপ্রদর্শকের ভূমিকা নিচ্ছে ভারত। পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ হাইকোর্টের। টেটে চাকরি পাওয়া 59,000 প্রাথমিক শিক্ষকের মেধা তালিকা ও নম্বর প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মধ্যপ্রদেশ ত্রিপুরার অনিয়ম নিয়ে মুখে কুলুপ কেন, পাল্টা কুণাল ঘোষ। 4 দিন পেরিয়ে গেলেও ভোগান্তির শেষ নেই। কর্মী আন্দোলনে এখনো অবরুদ্ধ রেলপথ, জাতীয় সড়ক, সকালে স্তব্ধ হাওড়া ব্রিজ। বৃষ্টি ব্যাহত দ্বিতীয় টি20তে ওভার সংখ্যা কমে হলো 8। জয়ের জন্য ভারতের সামনে 91 রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া। সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্ত। এরপর সংবাদ আগামীকাল সকাল 8:30টায়। নমস্কার, শুভরাত্রি।